আমি যে ঘটনাটা শেয়ার করতে চাচ্ছি এটা আজ থেকে প্রায় ৬-৭ মাস আগের ঘটনাটা। আমার এক বড় ভাইয়ের সাথে ঘটেছিল। ওনার নাম রাকিব। ফেনীর ছাগলনাইয়া এলাকায় তাদের বাড়ি। রাকিব ভাই খুব সাহসী টাইপের মানুষ। ভূত টুত এসব একদম বিশ্বাস করতেন না। উল্টা কেউ এসব বললে হাসাহাসি করতেন। ঘটনাটা শুরু হয় এক বর্ষার রাতে। সেদিন রাতে হঠাৎ করে তাদের এলাকায় প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হয়। বিদ্যুৎও চলে যায়। রাত তখন প্রায় ১টা। সবাই ঘুমিয়েছিল, কিন্তু রাকিব ভাইয়ের ঘুম আসছিল না। তাই তিনি বাইরে বারান্দায় গিয়ে বসেন। চারপাশে একদম অন্ধকার, শুধু মাঝে মাঝে বিদ্যুতের ঝলকানি। হঠাৎ তিনি দেখতে পেলেন তাদের বাড়ির সামনে যে পুরনো বাঁশঝাড়টা আছে ওটার নিচে কেউ দাঁড়িয়ে আছে। প্রথমে তিনি ভাবলেন হয়তো কোনো মানুষ, কিন্তু ভালো করে তাকিয়ে দেখলেন একটা সাদা কাপড় পরা মহিলা, চুলগুলো পুরো সামনে ঝুলে আছে। এত রাতে কে থাকতে পারে ভাবতে ভাবতে তিনি ডাক দিলেন, কে ওখানে? কোনো উত্তর নেই। মহিলাটা আস্তে আস্তে তার দিকে এগোতে লাগলো। রাকিব ভাই তখন একটু ভয় লাগতে শুরু করলো, তবুও নিজেকে সামলে আবার বললেন, কে? কি চান? মহিলাটা খুব আস্তে একটা কণ্ঠে বলল, পানি দিবা, খুব তেষ্টা লাগছে। এই কথা শুনে হঠাৎ তার মনে পড়ে যায় কয়েকদিন আগে এই বাঁশঝাড়ের পাশেই নাকি একটা অচেনা বৃদ্ধা মহিলার লাশ পাওয়া গিয়েছিল। তিনি একটু ভয় পেয়ে গেলেন। তারপরও ভদ্রতা করে ভেতরে গিয়ে এক গ্লাস পানি আনলেন। বাইরে এসে দেখেন মহিলাটা এখন একদম দরজার সামনে দাঁড়িয়ে। তিনি কাঁপা হাতে পানি এগিয়ে দিলেন। মহিলাটা পানি নেওয়ার সময় তার হাত ছুঁয়ে গেল, আর তখনই রাকিব ভাই বুঝলেন ওই হাত বরফের মতো ঠান্ডা। মহিলাটা পানি খেতে খেতে এক দৃষ্টে তার দিকে তাকিয়েছিল। তার চোখ দুটো পুরো সাদা, কোনো মনি নেই। হঠাৎ করে মহিলাটা বলল, এত দেরি করলে কেন? আমি অনেকক্ষণ ধরে অপেক্ষা করতেছিলাম। এই কথা শুনে রাকিব ভাইয়ের বুক কেঁপে উঠল। এরপর যা হলো, মহিলাটা হঠাৎ করে হাসতে শুরু করলো, একটা ভয়ঙ্কর বিকৃত হাসি। তার মুখটা ধীরে ধীরে লম্বা হতে লাগলো, দাঁতগুলো বড় বড় হয়ে গেল। রাকিব ভাই ভয় পেয়ে দরজা বন্ধ করতে যাবেন, ঠিক তখনই দেখেন মহিলাটার সামনে নেই। পেছন থেকে একটা ঠান্ডা নিঃশ্বাস পড়ল তার ঘাড়ে। আমি তোকে এখন ছাড়ব না। এই কথা শোনার সাথে সাথে তিনি অজ্ঞান হয়ে যান। পরের দিন সকালে পরিবারের লোকজন তাকে বারান্দায় অচেতন অবস্থায় পায়। তার গলায় আর হাতে স্পষ্ট নাখের দাগ ছিল। তারপর থেকে রাকিব ভাই পুরো বদলে যায়। রাতে আর কখনো একা থাকে না। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো, মাঝে মাঝে গভীর রাতে তাকে শোনা যায় সে ঘুমের মধ্যে বিড়বিড় করে বলে, পানি, পানি দে, ও আবার আসছে। লেখায় ছোটখাটো ভুল থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। যদি সম্ভব হয় মেসেজের মাধ্যমে জানাবেন। সবশেষে কমেন্টে জানাতে ভুলবেন না আজকের ঘটনাটি আপনার কেমন লেগেছে। চলুন চলে যাই পরবর্তী ঘটনায়। প্রিয় বন্ধুরা, আজকে আপনাদের মাঝে একটি ভয়ঙ্কর ঘটনা নিয়ে হাজির হয়েছি। এই ঘটনাটি জেনে আমাদের পাঠিয়েছেন, তার নাম ও ঠিকানা বলতে নিষেধ করেছেন। চলুন দেরি না করে চলে যাই ঘটনা। খুলনার রূপসাতীরের বসুপাড়া গ্রামটি দিনের আলোয় আর 10টা সাধারণ গ্রাম্য জনপদের মতোই শান্ত। কিন্তু এই গ্রামেরই দক্ষিণ কোণে অবস্থিত বিশাল সেই জলাশয়টি, যাকে সবাই চেনে আন্ধির পুকুর নামে, তার গল্পটা একেবারেই আলাদা। দিনের বেলা স্বচ্ছ টলটলে পানি, পাড়ে ঘন সবুজ ঘাস, আর এক সারিতে দাঁড়িয়ে থাকা কয়েকটা দীর্ঘদেহী তালগাছ দেখলে মনে হবে এক টুকরো স্বর্গ। কিন্তু স্থানীয়রা জানে এই পুকুরটা আসলে একটা অতুলান্তিক মায়া, যা শিকারের অপেক্ষায় ওত পেতে থাকে। গ্রামের বৃদ্ধদের মতে এই পুকুরের কোনো তলা নেই। ব্রিটিশ আমলে একবার নায়েবরা হাতি নামিয়ে এর গভীরতা মাপতে চেয়েছিল, কিন্তু হাতি নাকি তলিয়ে দিয়ে আর ফেরেনি। সেই থেকে এর নাম আন্ধির পুকুর, যেখানে আলো পৌঁছায় না, যার রহস্যের শেষ নেই। রিয়াদ ছিল বসুপাড়ার এক চঞ্চল এক যুবক। বয়স তার এই 22-23-এর কোঠায়। শহরের কলেজে পড়ে, তাই গ্রামের কুসংস্কারগুলোকে সে স্রেফ হেসেই উড়িয়ে দিত। ছুটির দিনে বন্ধুদের সাথে পুকুর পাড়ে আড্ডা দেওয়া ছিল তার নিত্যদিনের কাজ। হাসাহাসি, পরনিন্দা আর ভবিষ্যতের পরিকল্পনা সবই চলত সেই শান্ত পরিবেশে। তবে একটা বিষয় রিয়াদকে বেশ ভাবাতো। বিকেলের রোদ যখন একটু ম্লান হয়ে আসত, বন্ধুদের মধ্যে একটা অদ্ভুত অস্থিরতা দেখা দিত। মাগরিবের আজানের 15-20 মিনিট আগেই তার প্রিয় বন্ধু সুমন বলে উঠত, চল রে, অনেক দেরি হয়ে গেল, আজান দেওয়ার আগে বাড়ি পৌঁছতে হবে। রিয়াদ হাসত, কেন রে, পুকুর কি তোকে গিলে খাবে?
সুমন বা বাকিরা কেউ পরিষ্কার করে কিছু বলতো না, শুধু বলতো বড়দের মানা আছে, এই পুকুরটা মাগরিবের পর আর সাধারণ থাকে না। ভয় না রিয়াদ, এটা আমাদের ছোটবেলার অভ্যেস। রিয়াদ মনে মনে ভাবত এই অভ্যেস আসলে এক ধরনের সম্মিলিত ভীরতা। সে ঠিক করল এই রহস্যের শেষ দেখে ছাড়বে। ঘড়িতে তখন রাত 11:10। পুরো বসুপাড়া যেন নিঝুম পুরী। কোথাও একটা ঝিঁঝি পোকার ডাক নেই, নেই কোনো ঝরা পাতার শব্দ। রিয়াদ চুপি চুপি ঘর থেকে বেরিয়ে এলো, হাতে একটি শক্তিশালী টর্চ। সে একা হেঁটে চলেছে আন্ধির পুকুরের দিকে। পুকুরের কাছাকাছি পৌঁছতেই এক অদ্ভুত অনুভূতি তাকে গ্রাস করল। বাতাসটা হঠাৎ করেই অস্বাভাবিক ঠান্ডা হয়ে গেল, যেন কেউ হিমশীতল বরফের নিঃশ্বাস ফেলছে তার ঘাড়ের কাছে। পুকুরের চারপাশে থাকা তালগাছগুলো যেন অন্ধকারের দানবের মতো দাঁড়িয়ে আছে। সে টর্চ জ্বালালো। আলোর তীব্র রশ্মি গিয়ে পড়ল স্থির পানির ওপর। পানি এতটাই শান্ত যে মনে হচ্ছে বিশাল একটা কালো আয়না বিছিয়ে রাখা হয়েছে। কিন্তু সেই আয়নায় অদ্ভুত এক অসঙ্গতি। টর্চের আলোয় পাড়ের ঘাস দেখা যাচ্ছে, আকাশ দেখা যাচ্ছে, কিন্তু পানির ওপর রিয়াদের নিজের কোনো প্রতিচ্ছবি নেই। রিয়াদ থমকে দাঁড়ালো। বিজ্ঞানের ছাত্র হিসেবে সে জানে এটা অসম্ভব, কিন্তু চোখের সামনে যা দেখছে তার কোনো ব্যাখ্যা নেই। ঠিক সেই মুহূর্তে নিস্তব্ধতা ভেঙে একটা সুর ভেসে এলো। মনে হলো বাতাসের মধ্যে কেউ ফিস ফিস করছে। রিয়াদ! রিয়াদের মেরুদণ্ড দিয়ে একটা হিম শীতল স্রোত বয়ে গেল। সে টর্চ খুঁড়িয়ে চারপাশ দেখল, কেউ নেই, কিন্তু কণ্ঠটা খুব চেনা। আবার শোনা গেল, রিয়াদ, ওরে রিয়াদ, আয়না বাবা। রিয়াদ পাথর হয়ে গেল। এটা তার মায়ের গলা, একদম অবিকল সেই টান, সেই মমতা। কিন্তু রিয়াদের মা তো বাড়িতে ঘুমিয়ে আছেন। সে নিজের মনকে বোঝালো, না, এটা মনের ভুল। বাতাস আর গাছের পাতা শব্দ মিলে এমন শোনাচ্ছে। কিন্তু কণ্ঠটা এবার আরও স্পষ্ট হলো। মনে হলো কেউ ঠিক পানির ওপর দাঁড়িয়ে তাকে ডাকছে। আমি এখানে, পানির তলায়, খুব একা লাগছে রে, আয়না আমার কাছে। রিয়াদের সচেতন মস্তিষ্ক চিৎকার করে বলছে পালা, কিন্তু তার অবচেতন মন যেন সম্মোহিত হয়ে গেছে। সেই কণ্ঠের মধ্যে এমন এক করুণ আকুতি ছিল যে রিয়াদ নিজের অজান্তেই পুকুরের ঘাটের দিকে এগোতে শুরু করল। রিয়াদের পা দুটো তার নিজের নিয়ন্ত্রণে নেই। প্রতিটি পদক্ষেপ তাকে নিয়ে যাচ্ছে সেই অতল অন্ধকারের দিকে। সে প্রথম পা রাখল পানিতে। জলটা সাধারণ ঠান্ডার চেয়ে অনেক বেশি শীতল, যেন সরাসরি হাড়ের ভেতর গিয়ে বিঁধছে। অদ্ভুত ব্যাপার হলো, যতই সে এগোচ্ছে পানি তাকে ডুবিয়ে দিচ্ছে না। হাঁটু সমান পানি নিয়ে সে প্রায় পুকুরের মাঝখানে চলে এলো। তার মনে হচ্ছিল সে হয়তো পানির উপর দিয়ে হাঁটছে। একটা তীব্র ঘোরের মধ্যে সে দেখল পানির নিচ থেকে হালকা একটা আলো আভা ছড়াচ্ছে। হঠাৎ করেই ছন্দপতন ঘটল। তার পায়ের নিচে নরম কাদার বদলে কিছু একটা নড়ে উঠল। মনে হলো কোনো জীবন্ত মাংসপিণ্ড তার পায়ের নিচে পিষ্ট হচ্ছে। রিয়াদ ভটকে গিয়ে থামতে চাইল, কিন্তু ঠিক তখনই তার কোমরের শক্ত কিছু একটা জড়িয়ে ধরল। সেটা কি কোনো জলজ উদ্ভিদ, নাকি মোটা কোনো দড়ি? না, রিয়াদ অনুভব করল সেটা একটা মানুষের হাতের মতো শীতল এবং শক্তিশালী কিছু। কেউ তাকে পেছন থেকে জড়িয়ে ধরে পানির নিচে টেনে নিতে চাইছে। রিয়াদ এবার মরণপণ চেষ্টা করল ঘুরে দাঁড়ানোর, কিন্তু তার শরীর যেন জমে পাথর হয়ে গেছে। এক মুহূর্ত আগেও যেখানে পানি ছিল হাঁটু সমান, হঠাৎ করেই যেন পায়ের তলার মাটি সরে গেল। মুহূর্তের মধ্যে সে বুক সমান পানিতে ডুবে গেল। সে চিৎকার করতে চাইল, কিন্তু গলা দিয়ে কোনো স্বর বের হলো না। তার ফুসফুস অক্সিজেনের জন্য হাহাকার করে উঠল। ঝাপসা চোখে সে পানির নিচে তাকালো এবং যা দেখল তা দেখার জন্য সে প্রস্তুত ছিল না। অন্ধকার পানির নিচে সারি সারি মুখ, শত শত মানুষ। তাদের শরীরের চামড়া ফ্যাকাশে সাদা, অনেকটা ভিজে থাকা কাগজের মতো। তাদের চোখ নেই, শুধু চোখের কোটরে জমে আছে জমাটবদ্ধ অন্ধকার। কিন্তু রিয়াদ অনুভব করতে পারছিল তারা সবাই এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। তাদের ঠোঁট নড়ছে, যেন তারা সবাই একসাথে তাকে স্বাগত জানাচ্ছে। এরা কারা? রিয়াদের মনে পড়ে গেল গ্রামের হারিয়ে যাওয়া মানুষগুলোর কথা। বছরের পর বছর ধরে যারা নিখোঁজ হয়েছে, যাদের লাশ পুলিশ খুঁজে পায়নি, তারা সবাই এখানে এই আন্ধির পুকুরের নিচের এক সমতরাল দুনিয়ায় আটকা পড়ে আছে।
তাদের হাতগুলো শ্যাওলার মতো কিলবিল করে উপরে উঠে আসছে রিয়াদকে ধরার জন্যে। রিয়াদের মনে হচ্ছিল সময় থমকে গেছে। তার চোখের সামনে একে একে ভেসে উঠছে পুরনো সব ঘটনা। সে দেখল পানির নিচে ভাসছে জংধরা সোনার চুড়ি, পচে যাওয়া শাই আর অজস্র ঘড়ি। ওগুলো সেই সব মানুষের স্মৃতি যারা এককালে রিয়াদের মতোই কৌতূহলী হয়ে এখানে এসেছিল। পুকুরের কেন্দ্রস্থল থেকে এবার বিশাল একটা আলোড়ন শুরু হলো, যেন গভীরে কোনো দানবীয় সত্তা জেগে উঠেছে। রিয়াদের কোমরে থাকা সেই বাঁধন আরও শক্ত হলো। সে অনুভব করল তার কান দিয়ে নাক দিয়ে পানি ঢুকছে। চেতনা হারানোর ঠিক আগ মুহূর্তে সে শেষবারের মতো আকাশের দিকে তাকালো। আকাশের কোণে তখন ভোরের আলো ফুটতে শুরু করেছে। দূরে কোথাও মসজিদের মিনার থেকে মুয়াজ্জিনের আজান ভেসে এলো, আসসালাতু খায়রুম মিনান নাওম। আজানির ধ্বনি পানিতে পড়ার সাথে সাথে রিয়াদের মনে হলো সেই মায়াবী বাঁধনটা এক মুহূর্তের জন্য আলগা হয়ে গেল। সে তার শেষ শক্তি দিয়ে একবার হাত পা ছড়ল, কিন্তু ততক্ষণে অন্ধকার তাকে গ্রাস করে নিয়েছে। সকালে বসুপাড়ার মানুষেরা যখন পুকুর পাড়ে জড়ো হলো, তারা দেখল পুকুরের পানি আবার আগের মতোই শান্ত। রিয়াদের বন্ধুরা কান্নায় ভেঙে পড়ল। পানির উপর ভাসছে রিয়াদের নীল রঙের সেই শার্ট, তার দামি ঘড়ি আর একজোড়া স্যান্ডেল। কিন্তু রিয়াদের দেহটা কোথাও নেই। পুলিশ এলো, ডুবুরি নামানো হলো, কিন্তু অতলা আন্ধির পুকুর কিছুই ফেরত দিল না। ডুবুরিরা উপরে উঠে এসে ফ্যাকাশে মুখে বলল, নিচে অদ্ভুত এক টান আছে, আমরা বেশি নিচে যাওয়ার সাহস পাইনি। রিয়াদ নিখোঁজ হওয়ার 7 দিন পর জেলেরা পুকুরে বড় জাল ফেলল। রিয়াদের লাশ মিলল না ঠিকই, কিন্তু জালের সাথে উঠে এলো পুরনো সব অদ্ভুত জিনিস, কয়েকটা মরচি ধরা চেন, ভাঙা চুড়ি আর একটা আধুনিক মোবাইল ফোন। ফোনটা দেখে সবাই অবাক হলো। এতদিন পানির নিচে থাকার পরও ফোনটা কাজ করছিল। রিয়াদের বড় ভাই যখন ফোনটা অন করলো, সে এক বিভৎস দৃশ্য দেখল। ফোনে একটা ভিডিও রেকর্ডিং চালু করা ছিল। ভিডিওর শুরুতে দেখা যাচ্ছে রিয়াদ টর্চ মেলে পানি দেখাচ্ছে, তারপর হঠাৎ করে ক্যামেরাটা পানির নিচে পড়ে যায়। ভিডিওর বাকি অংশে শুধু অন্ধকার আর বুদবুদের শব্দ, কিন্তু ঠিক শেষ 5 সেকেন্ডে যে দেখা গেল তা দেখে সবার রক্ত হিম হয়ে গেল। ক্যামেরার সামনে একটা মুখ ভেসে উঠেছে। সেই ফ্যাকাশে চোখহীন মুখ, তার কোনো দাঁত নেই, কিন্তু ঠোঁট দুটো নড়ে নড়ে বারবার একটা কথাই বলছে। অডিও খুব স্পষ্ট না হলেও ঠোঁট দেখে বোঝা যাচ্ছিল সে বলছে, পরের জনকে। বসুপাড়ার মানুষ এখন আর মাগরিবের পর ওই রাস্তা দিয়েও হাঁটে না। আন্ধির পুকুরের পাড়ের ঘাসগুলো এখন আরও লম্বা হয়েছে, তালগাছগুলো যেন আরও রহস্যময়ী হয়ে দাঁড়িয়ে আছে। গ্রামের মানুষ এখনো বিশ্বাস করে আন্ধির পুকুর কাউকে ঘৃণা করে না, সে কাউকে মারেও না। সে শুধু নিঃসঙ্গ, সে শুধু সঙ্গী খোঁজে। সে তার মোহময়ী কণ্ঠে আপনাকে ডাকবে, আর যদি আপনি একবার সেই অতলটাকে সাড়া দেন, তবে আপনি হারাবেন না। আপনি শুধু চিরদিনের জন্য সামিল হবেন সেই চোখহীন মানুষদের মিছিলে। পুকুরের নিচে যেখানে রোদের আলো পৌঁছয় না, সেখানে হয়তো রিয়াদ এখনও অপেক্ষা করছে আপনার জন্য। কোনো এক নিশ্ঝুম রাতে আপনিও হয়তো শুনতে পাবেন, আয়না, খুব একা লাগছে। ঘটনাটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।